চীন সফরই হবে তারেক রহমানের সর্বশেষ রাষ্ট্রীয় সফর। দেশের জনগণ উন্মুখ হয়ে আছে। তারা আগামী জুলাই এবং আগস্ট মাসে মহাপ্রলয় ঘটাতে চায় এবং সেপ্টেম্বরের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত সরকারকে বসাতে চায় বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভাইয়ের আমার। তার ছোট্ট একটা প্রমাণ তারেক রহমানের বার্তাবাহক গুপ্ত জঙ্গি জাহেদের এই বক্তব্য। এরই মধ্যে মিডিয়ার সামনে এসে উনি বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেইটা নির্ধারণ করবে কোর্ট। আরে বেটা, আওয়ামী লীগকে হাইকোর্ট দেখাও। আওয়ামী লীগ তো এই সুপ্রিম কোর্ট হাইকোর্টের জন্মদাতা। নিজেদেরকে প্রস্তুত রাখুন। মনে রাখবেন, এতদিন আমরা বিশ্ববাসীকে বলে আসছিলাম গত 12 ফেব্রুয়ারি ডেভিল ইনুসের পাতানো নির্বাচনে দেশের সর্বসাকুল্যে 2 কোটি মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল। তার মধ্যেও 1/3 ভোটার ছিল আওয়ামী লীগের। কিন্তু বিএনপি ও ডেভিল ইনুসপন্থী কূটনীতিকরা বাংলাদেশকে যারা কখনো স্বীকৃতি দিতে চায় নাই, বাংলাদেশ সৃষ্টি হোক কখনো সেটা তারা চায় নাই, সেই সকল দেশের কূটনীতিকরা তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল। কিন্তু আজকে বিশ্ববাসী, বিশ্ব নেতারা দেখেছে যে দলটি ক্ষমতায় থাকাকালীন অবস্থায়ও কখনো এত ঝটা করে, এত আয়োজন করে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় নাই। কিন্তু 77 বছর বয়সে যে আওয়ামী লীগ আজকে কার্যক্রম নিষিদ্ধ থাকা, শুধু অনলাইনের মাধ্যমে তাদের জন্মদিনের কেক কাটার কর্মসূচি ঘোষণা করেছিল। আর সেই কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য বাংলাদেশে সারা দেশটাকে আজকে 44 ধারা জারি করেছে এই সরকার। বিশ্ব নেতারা জানে কখন মাঠে সেনাবাহিনী নামাতে হয়, কখন ক্ষমতা থাকা দল মাঠে সেনাবাহিনী নামায় যখন তাদের সাথে জনগণ থাকে না। জনগণের টেটু চেপে ধরার জন্য, জনগণের কণ্ঠ রোধ করার জন্যই অবৈধভাবে তারা সেনাবাহিনীকে মাঠে নামায়। এইটা বিশ্ব নেতারা জানে। এই জন্য হইলেও খুনি তারেকের একটা ধন্যবাদ দেওয়া উচিত বলে আমি মনে করছি। মাথায় রাখবেন, আজকে শুধু আওয়ামী লীগের নৈতিক বিজয় নয়, এক ভূমিধস বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। অনলাইন এবং অফলাইনে যে সকল যোদ্ধারা রয়েছেন সম্পূর্ণ কৃতিত্ব তাদের। কখনো কোনো সহযোদ্ধা ভাইকে ছেড়ে যাবেন না। দুর্বার ভাবে আন্দোলন করে তুলতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরাও দেখতে চাই কতদিন এই সেনা শাসিত সরকার বাংলাদেশের জনগণের মুখ চেপে ধরে, গলা চেপে ধরে তারা ক্ষমতায় থাকে। যুক্তরাষ্ট্রের যতটুকু ব্যবহারের প্রয়োজন ছিল তার থেকে অধিকতর বেশি ব্যবহার হয়ে গেছে। এখন প্রয়োজন শেষ, ছুঁড়ে ফেলে দেওয়ার সময়। আজকের এই খুনি তারেক যে ক্ষমতার মসনদে বসেছে তার পিছনের সহযোগী ছিল যুক্তরাষ্ট্র, দিল্লি এবং আওয়ামী লীগ। এই 3 শক্তি, 3 সহযোগিতায় মূলত খুনি তারেক 1 সপ্তাহ আগে দেশে ঢোকার জন্য তার নিজের কোনো শক্তি ছিল না, কিন্তু এর মধ্যে দেশে প্রবেশ মাত্রই প্রধানমন্ত্রীর প্রটোকল পাই, অর্থাৎ তিনি যে ক্ষমতার মসনদে বসতেছেন, তিনি যে ক্ষমতাবান হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা নিশ্চিত হয়ে দেশে এসেছিলেন। এই নিশ্চয়তা তিনি পেয়েছিলেন। সুতরাং তার গদি বলেন আর ওয়াকারের গদি বলেন এখন থরথর করে কাঁপছে। দেশের জনগণবিহীন এই মুকুটবিহীন সরকার বেশি দিন টিকে থাকছে না, টিকে থাকতে পারবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। অনেক কথা বলার আছে কিন্তু বলা যাবে না। শুধু বলবো মাঠ ছাড়া যাবে না ভাইরা আমার। যখন যে সন্ত্রাসীদের পাবেন আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তার চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দিবেন। সে জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী কিংবা বিএনপি সন্ত্রাসী, মনে রাখবেন পাওয়া মাত্র খণ্ড বিখণ্ডতে পরিণত করবেন। হাত পায়ের অবস্থা এমন করবেন যেন জীবদ্দশায় কখনো ওই পায়ে ভর করে ওই চলতে না পারে, জীবদ্দশায় কখনো ওই হাত যেন উঁচু করে কথা বলতে না পারে। সেই পরিণতিতে ওকে ফেলে দিতে হবে। যতটুকু ডাউট আপনাদের মধ্যে ছিল, আশা করি আজকের পর থেকে সেই ডাউটটুকু থাকার কথা না। দেশের জনগণ তথা দেশের 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। মনে রাখবেন,
খুনি জিয়া কিন্তু ক্ষমতায় আসছিল সেনাবাহিনীর উপর ভর করে, একাধারে সেনাপ্রধান, অন্যদিকে রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করেছিল। সারা দেশে কারফিউ জারি করে সেনা শাসনের মাধ্যমে তিনি ক্ষমতায় ছিলেন। পরবর্তী সময়ে কিন্তু এই সেনাবাহিনীর একটি অংশ ব্রাশ ফায়ার করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, ওর অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া গেছিল না। সুতরাং সেই পথেই খুনি তারেক, ওর পরিণতি বাংলাদেশে আবার জিয়ার মতোই ইতিহাস হয়ে থাকবে, অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আর তাই অস্তিত্ব বিলীন চূড়ান্ত ভাবে না হওয়া পর্যন্ত কিংবা অফলাইন কিংবা রাজপথ কোন অবস্থাতেই ছাড়া যাবে না। কিন্তু ভাইয়ের আমার, দুর্বার গতিতে জনগণকে সাথে নিয়ে চলতে হবে। লগি বৈঠা টেরা দেশীয় অস্ত্র প্রস্তুত রাখুন, সর্বোচ্চ ভাবে প্রস্তুত হয়ে থাকুন। খুব শীঘ্রই শেখের বেঠি স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যুদ্ধের ঘোষণা দিবেন। যুদ্ধের ঘোষণা মাত্রই আমাদের দুর্বার ভাবে আন্দোলন করে তুলতে হবে, দুর্বার ভাবে স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা এই জঙ্গিদের এই মানচিত্রের মধ্যে সর্বশেষ অস্তিত্ব, সর্বশেষ সাগরের বাচ্চাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আরে হোয়াট ননসেন্স ইয়ার! শেখ হাসিনা কেমনে পালালো আমি তো বুঝতে পারছি না। আর্মি আর এরা গিয়ে হাত পা ধরেছে যে আপনি ক্ষমতা ছেড়ে যান, আপনার লাইফের রিস্ক আছে। তারপরে জয়কে আমেরিকায় ফোন করেছে, ওই ওনার বোনকে, ওদেরকে দিয়ে বলিয়েছে যে ওনাকে আমরা দেশের বাইরে পাঠায় দেই। ওনাকে হেলিকপ্টার দিয়ে, প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে নিয়ে গেল তেজগাঁতে, ওই এয়ারপোর্টে, ওই এয়ারপোর্ট থেকে C-130 প্রোটোকল সহ তারা নিয়ে গিয়ে ইন্ডিয়াতে ওনাকে রেখে এসেছে। ইউ ক্যানট সে দ্যাট উনি পালিয়ে গেছে। আওয়ামী লীগের তো একটা স্ট্রেংথ আছে, আমরা কেন আন্ডার এস্টিমেট করি? সবচেয়ে ভালো হয় যে একটা প্রপার সেন্সিবল পলিটিক্যাল ধারা এই দেশে, আমি আশাবাদী আছি যে তারেক রহমান এটা করবেন। হয়তো ওনার কিছু কিছু কাজ আছে, এইগুলি সেরে উনি এই কাজগুলি করবেন, যে উনি ওনার বাবাকে ফলো করবেন, ফলো করে সব রাজনৈতিক দল যাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করছে, আর যারা যারা সন্ত্রাসী ওদের কথা বলছে না, যারা পলিটিক্যাল দল ওদের কথা বলছি, যে ওদেরকে সবাইকে সুযোগ দেওয়া উচিত যেন ওরা মূল ধারায় থেকে যেন রাজনীতি করে। আর সেটা না দিলে তো কনস্পিরেসিস হবে। এন্ড আই থিঙ্ক আমি এখন পর্যন্ত তারেক জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ বা এইগুলি যা দেখছি, ইটস ওকে, কিন্তু ওনার যে অ্যাপয়েন্টমেন্টস গুলি দিচ্ছে উনি বিভিন্ন জায়গায়, এইখানে উনি একদম টোটাল পলিটিসাইজেশন করছেন। সো এই জিনিসগুলির থেকে তো যদি উনি না বের হয়ে আসতে পারেন, দেন আই এম সরি টু সে দ্যাট খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি জানেন যে আমাদের সার্বভৌমত্বের উপরে এমনি একটা হুমকি আছে রংপুর নিয়ে, সেখানে ওই রাম মন্দির নিয়ে একটি ঝামেলা আছে আমাদের। আমাদেরকে তো এই জিনিসগুলি অ্যাড্রেস করতে হবে। আবার গাইবান্ধা যদি চলে যায়, তো মামুনকে আমরা আর পাবো না, মামুন তো তখন আরেক দেশের নাগরিক হয়ে যেতে পারে। আমাদের একটু ওই অসুবিধা আছে, আমরা মামুনকে আরেক দেশের নাগরিক হতে চাই না। কি করব এখন? ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক প্ল্যানার্সরা কিভাবে প্ল্যান করছে, আই হ্যাভ নো আইডিয়া। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে একটি সুষ্ঠু ধারা হওয়া উচিত। আর আমি আজকে আমার ফেসবুকেও বলেছি, আমি তো কংগ্রেচুলেশনও জানিয়েছি আওয়ামী লীগকে আমার ফেসবুক পেজে, বিকজ ইটস অ্যান ওল্ড দল, পাকিস্তান আমলের দল এটা, ইস্ট পাকিস্তানে এটা জন্ম হয়েছে, তখন থেকে এই দল আছে আওয়ামী লীগ। বিভিন্ন নাম হয়েছে, হয়তো বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, দেন আওয়ামী লীগ, এর মধ্যে অনেক ভাগাভাগি হয়েছে।
So, এই দলটাকে আবার আবার আমাদের জিয়াউর রহমান সাহেব রেজিস্ট্রেশনও দিয়েছেন এই দলকে অ্যাপ্লাই করে, যেই অ্যাপ্লাই করেছে ওকে উনি রেজিস্ট্রেশন দিয়েছেন, বিকজ হি বিলিভ দ্যাট আমাদের এখানে মাল্টি পার্টি ডেমোক্রেসি হওয়া উচিত। তো উনি if we regard him as a pioneer of multi-party democracy, তাহলে আমার মনে হয় ওনার ছেলেও এইটা বিশ্বাস করবে যে এই দেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি হওয়া উচিত, এবং একটি এত বড় দলকে বাইরে রেখে এইটা অসম্ভব ব্যাপার that you will have multi-party democracy in this country. So আমি খুব আশাবাদী যে ইনশাল্লাহ তারেক রহমানের এমনি যে পলিটিসাইজেশন করুক, সবখানে পলিটিসাইজেশন করছে, সো ও ধরেন আপনার এই যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট, রেড ক্রিসেন্টের ব্যারিস্টার সালামের অ্যাপয়েন্টমেন্ট, আমি চিনিও না ওনাকে, উনি ফেঞ্চুগঞ্জ মৌলী বাজারে প্র্যাকটিস করে, সুরমা টুরমা ও ওই এলাকায় ফেঞ্চুগঞ্জ মৌলী বাজারে। এইসব যে আছে এইটাতে তো আমরা দেখছি যে আমাদের তারেক সাহেব ইজ মোটামুটি ফলোইং আওয়ামী লীগ, যে নিজের দলের লোকের বাইরে কোথাও উনি কাউকে দিচ্ছেন না। এইখানে কিন্তু কোনো পার্থক্য দেখছি না আমি, বাট আদারওয়াইজ ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আছে, এই বডি ল্যাঙ্গুয়েজটা এবং ওনার যে সাদা মাটা চলাফেরা, এইসব দেখে মনে হচ্ছে যে উনি ওনার বাবাকে ফলো করবেন এবং এই দেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি হবে এবং ওনার হাত ধরে হবে। এবং আমি আশাবাদী যে তারেক রহমান ওই নোটিফিকেশনটা রিপিল করবেন এবং আওয়ামী লীগকে সুযোগ করে দিবেন। তবে আওয়ামী লীগের সুযোগ করে দিল, আওয়ামী লীগ তার পলিটিক্যাল কাজ করতে হবে, বাট যেন ওই যে হুট করে এসে আপনি সরকারকে ফেলে দেওয়ার যে রাজনীতি, সেটাতে হয়তো আওয়ামী লীগের যাওয়া ঠিক হবে না। এইসব কথাবার্তা বলে এই কথাবার্তা হবে একটা ডায়ালগের মাধ্যমে। আই থিঙ্ক আলটিমেটলি আওয়ামী লীগ উইল বি অ্যালাউড টু তাদের কার্যক্রম যেটা আছে, উইল বি অ্যালাউড টু কন্টিনিউ উইথ देयर অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। আমি এটাতে আশাবাদী আছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি টেকনিক্যাল কারণে আপনাকে একটু আগে ছাড়তে হবে জানি, আমি আর কিছুক্ষণ আপনাকে আটকে রাখবো। আমি মামুন মাহবুবের কাছে যে মামুন মাহবুব আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক খুব জোর দিয়ে বলছে, এনসিপির আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া, জাহিদুর রহমান আওয়ামী লীগ মাফিয়া গ্রুপ, আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে কি হয়ে গেল 23 জুন? তাহলে সরকারের আওয়ামী লীগ মাফিয়া, আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই, তাহলে সরকারের একটা ছোট মন্তব্য করে নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী তো অনেক কথাই বলেন, উনি বুঝে শুনে বলেন না এমনি বলে ফেলেন, না নিজেকে বেশি আতেল মনে করেন, আই হ্যাভ নো আইডিয়া। বাট উনি তো নিজে খলিলুর রহমান সম্বন্ধে কি বলেছিলেন আপনারা তো ভিডিও দেখেছেন, শুনেছেন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে ওনার মন্তব্য। এখন তো উনি ওই পররাষ্ট্রমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, এখন বলেন না কেন যে আমি এই ইজ এ কনস্পিরেটর, ইজ এ দালাল, ওর সাথে আমি বসবো না, বলেন না কেন এটা? সবই সম্ভব। আমি থ্যাঙ্কস জানিয়ে নিতে চাই আমাদের দর্শকদের। আমি মাঝখানে আবার এই জানিয়ে নিতে চাই আমাদের দর্শকদের, শত শত দর্শক এই অল্প সময়ে আমাদের এই লাইভে জয়েন করে ফেলেছেন, তারা অসংখ্য কমেন্ট করছেন, সমস্ত কমেন্ট আমি শো করতে পারছি না। আমি শুধু একটা জিনিস একটু জানিয়ে নিবো আপনাদের দুজনকে। আজকে আমরা একটু শো করেছি কলকাতার দিল্লির জার্নালিস্ট প্রফেসর চন্দন নন্দীর সঙ্গে। চন্দন নন্দী কিছু সেন্সিটিভ তথ্য দিলেন আমাদেরকে, যেটা মামুনের এলাকায় গাইবান্ধা নিয়ে বলছিলেন। গাইবান্ধায় যে মূর্তিটা করা হচ্ছে, এটা টোটাল বাজেট 28 কোটি টাকা, এবং ওখানে অলরেডি আরো অনেকগুলো মূর্তি হয়ে গেছে, মানে শত কোটি টাকার প্রজেক্ট। ওখানে চন্দন নন্দী বলছেন যে এটার পেছনে কোনো একটা পলিটিক্যাল কনস্টিটুয়েন্সি আছে এবং যেটা দুই দেশেরই সম্পৃক্ততা আছে এবং কোনো না কোনো ভাবে জামাতের একটা এঙ্গেজমেন্ট ওখানে আছে, এটা চন্দন নন্দী দাবি করছেন। যাক, আমি অ্যাডভোকেট মামুন মাহবুবের কাছে যেতে চাই। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ কোনো সংগঠন না, আওয়ামী লীগ মাফিয়া টিম। আপনার কি মনে হয় মামুন মাহবুব, তাহলে এত রণসজ্জার দরকার কি ছিল?
দেখেন, এইগুলো কথা শুনলে আমার মনে হয় বর্তমানে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কথা। মানে ওবায়দুল কাদের সাহেবরা যুগে যুগেই থাকে। কাদের সাহেব বলতো, ওরা কারা, কোথায় বিএনপি, 300 আসনে সিট দিতে পারবে না, ওর জনসভায় লোক কই। এখন এগুলো সালাউদ্দিন সাহেবরা বলতো। এটা হয়তো আমাদের রাজনীতিবিদদের খুব মুশকিল। আমার সর্বজন শ্রদ্ধেয় মহসিন সাহেব যে খলিলুর রহমানের রেফারেন্স দিল, আমাদের রাজনীতিবিদদের নিজেদের থুতু নিজেরা চেটে খাওয়ার অভ্যাস আছে সব দলেরই। আর আপনি যেটা জামাতের যুব শাখা, আমি যাদেরকে বলি এনসিপি কে কি বললো এটা নিয়ে আমি অরিড না, তারা তাদের মতো কথা উল্টো পাল্টা বলে। দেখেন, জামাতের আজকে একজন সাংবাদিক কেউ ধানমন্ডি 32 নম্বরে পিটাইছে, আপনি জানেন কিনা আমি জানি না, কারণ ছিল। হ্যাঁ, না, জামাত তো তার প্রতিশোধ নিতে চাই, আর 32 তাদের কাছে খুব আতঙ্ক। 32 নাম্বার জামাত এবং স্বাধীনতা বিরোধীদের কাছে খুব আতঙ্ক, যেরকম পাকিস্তানিদের কাছে আতঙ্ক, স্বৈরাচারদের কাছে আতঙ্ক। কারণ 32 ছিল আমাদের বাঙালি জাতির সূতিকাগার। এটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি বলে না, ওইটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল ঘর। এই যে মহসিন স্যার আরো ভালো জানেন, 1 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত যে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন হলো, অর্থাৎ পাকিস্তান গভর্নমেন্ট থাকলো মুখে, কার্যত ডিফ্যাক্টো গভর্নমেন্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের। এবং সেখানে জনাব তাজউদ্দিন আহমেদ এবং তরুণ তদানীন্তন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম সাহেব, ডক্টর কামাল হোসেনরা রেগুলার সার্কুলার লিখত, জাতিকে দিক নির্দেশনা দিত সেই 32 থেকেই। আবার হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন ও সব ছাত্র সংগঠনই 32-এ যেত। এমনকি প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের জীবনে নানা সমস্যার বাঁকে বহুবার 32-এ গেছে। 32-এ শুধু যায় না, যায়নি রাজাকার, আলবদর, আলসামস, জামাত শিবির। এ কারণে তাদের রাগ এই সুযোগ একটা পাচ্ছে। দেখেন, ভিক্টর হুগোর একটা বিখ্যাত উক্তি আছে, an invasion of enemies can be resisted but not an idea whose time has come। অর্থাৎ একটা শত্রুর আগ্রাসনকে আপনি বন্ধ করতে পারেন, কিন্তু যখন কোন আদর্শ ম্যাচিউর হয় তখন আপনি সে আদর্শকে আটকাতে পারেন না। আজকে আওয়ামী লীগ রাজনীতিতে আছে, বলেছেন, বা আরো যে অ্যাক্টিভ হচ্ছে, এর ভিত্তিও রচনা করে গেছে, যাকে এখন সবাই বিশ্ব বেহা বলে, বিশ্ব বার্তা বলে, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস। সে যে 5ই ফেব্রুয়ারি সে আসিফ নজরুল, রিজওয়ানা, আদিল সহ, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রীরা সহ এবং জামাত এনসিপি মিলে 5ই ফেব্রুয়ারি, এনসিপি তখন বোধহয় হয়ও নি, যে তাদের ওই যে বৈষম্য বিরোধী, তারা যে 32টা ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে পাকিস্তানে আইএসআই উল্লাস করেছে, পাকিস্তান এস্টাবলিশমেন্ট খুশি হয়েছে, আর কেউই হয়নি। আর এখানকার রাজাকাররা সেদিনই তো আওয়ামী লীগের রাজনীতির মাঠ তারা প্রস্তুত করে দিয়ে গেছে। কথা বুঝেছেন? কারণ শেখ হাসিনা বলতেন, দেখেন আমি একটা নির্মূল মূল্যায়ন করি, শেখ হাসিনা বলতেন যে আমি যখন থাকবো না পাওয়ারে, বা আমরা থাকবো না, তখন মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, বঙ্গবন্ধুর কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো থাকবে না, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গান, কবিতা, সিনেমা হবে না। সে কারণে আমাকে ভোট দেন। তার অনেক যেরকম সাফল্য আছে, কিছু তো ব্যর্থতাও আছে। কিছু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের দিকে উনি কেন নিয়ে গেলেন অত বড় বাপের মেয়ে হয়ে, সেটাও একটা $1 মিলিয়ন করছে। কিন্তু ইউনূস গভর্নমেন্ট এবং আজকে বিএনপিও ইউনূসের মতো না করলেও লুকোচুরি করছে। আপনার আজকে 32-এ জামাত মিছিল করার দুঃসাহস দেখায় কিভাবে? পুলিশের উপস্থিতিতে। পুলিশ তো আজকে জামাতের পক্ষে অবস্থান নিয়েছে। 32 আওয়ামী লীগের কোন প্রোগ্রাম ছিল? আমি তো এটাই বুঝলাম না, বিএনপি সরকারের কাছে আমার জানার ইচ্ছা, যে আপনারা যদি প্রথম সময় আর্মি নামায় দেন, তো বাকি 4 বছর 9 মাস আছেন, তাহলে কাদের দিয়ে মোকাবেলা করবেন? আমি গতকাল একটা অনলাইনের শো দেখার চেষ্টা করছিলাম, আমি জানতে চাচ্ছিলাম আসলে আওয়ামী লীগ কি কর্মসূচি দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পুণ্যে ভাই কি জানেন কি কর্মসূচি ছিল? কর্মসূচি ছিল না, ওই যে আজকাল তো আধুনিক যুগ, অনলাইনে সবই পাওয়া যায়। তো অফিসিয়ালি প্রোগ্রাম ছিল তাদের, প্রত্যেক জেলা কেন্দ্র সহ পার্টি অফিসে পতাকা উত্তোলন, কেক কাটা, আর বিকালে কেন্দ্রীয় বোধে আলোচনা সভা অনলাইনে, যেটা জননেত্রী শেখ হাসিনা করছেন। এখন আমাদের ট্র্যাজেডি কি,
এই 5 আগস্ট আগ পর্যন্ত জনাব তারেক রহমান এগুলো কর্মসূচি করতেন এবং সেই কর্মসূচিতে অনেকেই যোগদান করতেন, বিএনপি সহ ওই সময় যারা আন্দোলন করেছে। এখন জননেত্রী শেখ হাসিনা করছেন অনলাইনে। আমরা তো এই দুইটার কোনোটাই চাই না। আমরা এটাও চাই না যে তারেক রহমান সাহেব নির্বাসনে থেকে তার রাজনীতি করতে হবে বিএনপি, আবার শেখ হাসিনা নির্বাসন বলি বা আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এইটা তো কোনো রাজনীতির ভাষা না। আবার দেখেন, মহসিন স্যারের মনে থাকবে, এই সন্ত্রাস বিরোধী আইনটাও উর্বর মস্তিষ্কের ফসল। এই সন্ত্রাস বিরোধী আইন 2009 আওয়ামী লীগ বানিয়েছিল এবং আইনটা অত্যন্ত ফ্যাসিস্ট আইন। এটার 18 ধারায় আওয়ামী লীগের আমলে লেখা। আমি ওই সময় এখনো নর্মাল আইনজীবী, তখন আরো ছোট আইনজীবী। ওই সময় আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছিলাম। 18 ভাষাটা কি দেখেন, এই আদেশের উদ্দেশ্য পূরণ কল্পে সরকার কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা বা তফসিলে তালিকাভুক্ত করবে। কোনো জুডিশিয়াল ইনকোয়ারি নাই, কোনো ইনকোয়ারি নাই। সরকার তার সুইট উইল ডিজাইরে করবে। প্রয়োজন ছিল? আপনি তো যে কোনো শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। ধরেন তখন কথা হলো যে হ্যাঁ, মৌলবাদীদের যাদের আছে তাদেরকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, আইনগতভাবে মোকাবেলা করবেন, যেটা বিএনপিরও করা উচিত। বিএনপি তো আমাদের চেয়ে ভালো জানে আওয়ামী লীগ কতটা শক্তিশালী। এবং আওয়ামী লীগের এই যে ইউনূস যে ষড়যন্ত্র করে অধ্যাদেশটা অ্যামেন্ডমেন্ট করলো আসিফ নজরুল আগের দিন করে, আগে এই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধের সুযোগ ছিল না। আগের দিন অ্যামেন্ডমেন্ট করলো, পরের দিন গিয়ে কার্যক্রম নিষিদ্ধ করলো, দল নিষিদ্ধ করেনি। বিএনপির জন্য অনারেবল প্রসেস ছিল। যেরকম অনেক আইন অর্ডিন্যান্স তারা পার্লামেন্টে রেটিফাই করেনি, এটাও করতো না। করে হতো কি, আওয়ামী লীগ তার রাজনীতি কর্মকাণ্ড করলে করতো। আওয়ামী লীগের তো থানা নেতা পর্যন্ত, শুধু কেন্দ্রীয় নেতা না, আমার জানা মতে থানা কমিটির নেতা পর্যন্ত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, দুদকের মামলা আছে, আরো মামলা হচ্ছে। এটা আওয়ামী লীগ আইনগতভাবে মোকাবেলা করতো। আর সব লোকের নামে তার মামলা নাই, অসংখ্য সাধারণ কর্মী আছে, তারা তাদের কর্মকাণ্ড করতো। এটা এনসিপি, জামাত বা বিএনপিরও বলার চেষ্টা করে জনগণ গ্রহণ করবে না, করতো না। কিন্তু আপনি কি দেখেছেন লাস্ট 1 মাসে আওয়ামী লীগের মিছিলে জনগণের অংশগ্রহণ আছে? সেই এইটা করে তো আমরা তো মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধান প্রণেতা তো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল অনুচ্ছেদ আর্টিকেল, এটা জানেন কি না? 38 অনুচ্ছেদ। বঙ্গবন্ধু পাকিস্তান আমলের দীর্ঘ অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধে জামাতের ধর্মকে ব্যবহার করা, গণহত্যায়, সে কারণে একটা নিষিদ্ধ হলো যে ধর্মভিত্তিক রাজনীতি কোনো সংগঠন করা যাবে না। 38 অনুচ্ছেদে ছিল, যে কারণে জামাত, মুসলিম লীগ সব নিষিদ্ধ ছিল। কই তাদের আটকে রাখা গেছে? জামাতরা জাসদের মধ্যে ঢুকে গিয়েছিল। এটা আমার কথা না, প্রয়াত জাসদ নেতা কার্যকরী সভাপতি সাবেক এমপি মঈনুদ্দিন বাদল বলেছেন যে 15ই আগস্টের পরে জিয়াউর রহমান যখন সব ধর্মভিত্তিক রাজনীতি করার অনুমতি দিল 76, হঠাৎ জাসদের মিছিল ধরেন 4000 হতো, সেটা 500 গিয়ে বা 1000 গিয়ে ঠেক, কারণ মুসলিম লীগ জামাত তখন যার যার দলে ফিরে গেছে। এই যে এখন যেরকম জামাতরা 15 বছরে আওয়ামী লীগের মধ্যে গুপ্ত হয়েছিল, বিএনপির মধ্যে এখনো আছে। আমরা যেখানে জামাত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলকেই আমরা কার্যক্রম নিষিদ্ধ করে ঠেকানো যায়নি, তার একটা আদর্শ আছে, রাইট অর রং। আপনি আদর্শকে লড়াই করবেন আদর্শ দিয়ে। আওয়ামী লীগ তো নানা দোষ ত্রুটি সত্ত্বেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আপনার এই টকশো আমি বহুদিন বলেছি, আপনি যদি যে কোনো একটা ফ্ল্যাট কমপ্লেক্সে ঢোকেন, 40টা ফ্ল্যাট থাকে একটা বিল্ডিং এ, কথার কথা, তার যদি আপনি র্যান্ডম জনমত যাচাই করেন নির্ভয় যে এটা কোনো ক্ষতি হবে না, তাহলে 10টা ফ্ল্যাটে গিয়ে দেখবেন আপনি 3টা আওয়ামী লীগ, 3টা বিএনপি, একটা জামাত, একটা এদিক ওদিক, একটা বামপন্থী, আর একটা নিরপেক্ষ বা কোনো দল করে না, যখন যে সুবিধা পায় ভোট দেয় বা তার ইচ্ছা অনুযায়ী দেয়, স্বাধীনতা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। সেই দলকে কি আপনি নিষিদ্ধ করে আপনি আটকে রাখতে পারবেন? হ্যাঁ, বিএনপির হয়তো একটা হতে পারে। আমি সাইকোলজিক্যাল দিক থেকে বলছি, ভালো খারাপ বলছি না, যে হ্যাঁ আমাদের উপর এত অত্যাচার হয়েছে, আমাদের মহাসচিবের উপর 250 মামলা হয়েছে, আইবুন নবী খান সোহেলের উপর 450, বিএনপি জনসভা ডাকলেই রেলপথ, রাজপথ সব অবরোধ হয়ে যেত, সরকার হরতাল করতো, নৌকা ঘাট পর্যন্ত বন্ধ করে দিত, যেটা গুদারা ঘাট বলে। বরিশালে বিএনপির একবার প্রোগ্রামে তারা আপনার কি নাম ভেলায় চড়ে গিয়েছি, অন্যান্য জেলায় সাইকেল করে আসতো। আমরা তখনও মহসিন রশিদ সাহেব তখন
মানে লেফট হ্যান্ড রাইট রাইট এনিথিং এটা নিন্দা করে। এটা কি গণতন্ত্র? এটা স্বৈরতন্ত্র। আমরা তখন প্রতিবাদ করেছি। বিএনপি এখন যদি সেটার প্রতিশোধ নিতে চায়, তো বিএনপিকে ভেবে দেখতে হবে যে এই প্রতিশোধ তাদের জন্য মঙ্গল হবে কিনা। দেশের মঙ্গলের চিন্তা নেই, জনগণ করবে, জনগণ তার সিদ্ধান্ত নেবে। আমার বিএনপির জন্য এটা মঙ্গলজনক হবে। আর যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, যদিও আমার এখানে ছোট্ট একটা ক্যাভিয়েট আছে, গণতন্ত্র মানেই বহুদল, গণতন্ত্র কখনো এক দলের হয় না। বঙ্গবন্ধু যেটা বাকশাল করেছিলেন সমাজতান্ত্রিক চিন্তা থেকে আকৃষ্ট হয়ে, সেটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক বিতর্ক আছে। আবার এটাও সত্য, বঙ্গবন্ধু আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু মুজাহিদ সেলিম যখন জিজ্ঞেস করেছিল তদানীন্তন ডাকসুর ভিপি বা পরে কমিউনিস্ট পার্টির নেতা এখনো আছেন, যে আপনি কেন আওয়ামী লীগকে বিলুপ্ত করলেন, বলে যে এই আওয়ামী লীগকে আমি রাষ্ট্রের সমাজতন্ত্র করতে পারবো। তো যাই হোক, সেটা আরেকদিন আলোচনার বিষয়। তো তারপর জিয়াউর রহমান তো আওয়ামী লীগ কেন, যারাই দল করতে চেয়েছে তাদেরকেই, যেরকম শেখ হাসিনা আওয়ামী লীগ অভিমান করে যাই বলুক, এটা তো ফ্যাক্ট। জিয়াউর রহমান যদি অ্যালাউ না করতো, শেখ হাসিনা তো ঢুকতে পারতেন না 81 সালের 17 মে। তাকে 32 নম্বরে যেতে দেয়নি, সেটা ঠিক আছে, জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিল বোধহয়। কিন্তু শেখ হাসিনা ঢুকেছে তো বৈধভাবে পাসপোর্টে, তখন তো জিয়াউর রহমান প্রেসিডেন্ট। জিয়াউর রহমান অ্যাপ্রুভ না করলে তুমি আসতে পারতেন না। আবার জিয়াউর রহমান গোলাম আজমকে এনেছেন। এখন অনেকে তার এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা করে, রাজাকারদের পুনর্বাসন। আবার যদি আপনি অন্যভাবে দেখেন, জিয়াউর রহমান চেয়েছে কাউকে আমি নিষিদ্ধ রাখবো না, যার যা রাজনীতি সে করুক, জনগণ ঠিক করুক। এটা তো বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পরে 4টা দোষে যারা দোষী, হত্যা, ধর্ষণ, খুন এবং রাহাজানি, খুন তো গেল, আরেকটা বোধহয় আগুন দেওয়া, তো সেইটা ছাড়া তো যারা নর্মাল শান্তি বাহিনীতে ছিল, রাজাকার ছিল, উনি তো মূল স্রোতে মিশে যাওয়ার জন্য বলেছিলেন। তো তারা তো এটা মিসইউজ করেছে। তো এখন আজকে যেটা হলো, অনেক আওয়ামী লীগের লোকও, আমি আমার কয়েক রুম পরে আওয়ামী লীগের এক উকিল জানতো না যে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। যখন বিএনপির আইনজীবী বন্ধুরা মিছিল করলো, তখন হঠাৎ সে জিজ্ঞেস করলো যে আজকে হঠাৎ মিছিলের কি হলো। তখন জানতে পারলো যে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। কারণ আমাদের রাজনীতিতে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর খুব বেশি প্রোগ্রাম কখনোই হয় না, নেতা নেত্রীদের জন্মদিনে চামচামি হয়। তো বিএনপি বরং এগুলো করে মানুষকে জানিয়ে দিল যে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে যদি আপনি ক্রিকেট খেলা ধরেন, আজকে যে দাবার চালে আওয়ামী লীগ জিতে গেছে, আওয়ামী লীগ খালি বলেছে আমরা যার যার মতো প্রোগ্রাম করব। বিএনপি তাতেই 8টা জেলায় যুদ্ধাঙ্গী বা আর্মি এবং আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। তাহলে তো আওয়ামী লীগ ভীষণ প্রাসঙ্গিক। আওয়ামী লীগ যদি জনবিচ্ছিন্ন হয়ে থাকে, গুটি কয়েক ঝটিকা মিছিলে তো ঘাবড়ানোর কিছু নেই সরকারের। একদিকে আমাদের সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে, মাফ করবেন, আওয়ামী লীগ বলে কোনো দল নাই, আবার আওয়ামী লীগের জন্মদিন যাতে না হয় সেটার জন্য ওনারা আর্মি নামিয়ে দিয়েছে। এরপরে যখন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে, আওয়ামী লীগ তো তার রাজনীতি করবে। আওয়ামী লীগ কিভাবে তার রাজনীতি করবে, এটা আওয়ামী লীগের ব্যাপার। তবে আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে মনে করি, একদম এক্সপেক্ট টু এক্সপেক্ট বলি। কারণ আমরা মহসিন স্যারের আশীর্বাদ নিয়ে চলাফেরা করি দীর্ঘদিন সুপ্রিম কোর্টে, আমরা ফিয়ারলেস অ্যাডভোকেসি করি, স্যারকে ফলো করে কোর্টেও ডাইরেক্ট বলি, সব আমলেই বলেছি, এখনো বলছি এবং রাজনীতিতেও বলি। আপনি বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি রাজনীতি স্থির রাখতে পারবেন না, ভিসাভিস বিএনপিকে বাদ দিয়ে আপনি পারবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে, আওয়ামী লীগ চেষ্টা করেছিল 14 পর থেকে কিংবা 18 পর থেকে বিএনপিকে মাইনাস করে রাজনীতি করা। দেখেন এত সাফল্য, এত উন্নয়ন হলো না। তো যেভাবেই যাক না যাক, আওয়ামী লীগ তো থাকতে পারলো না। তো বিএনপিরও এটা বুঝতে হবে। এখন হয়তো কেবল ক্ষমতা এসছে, অনেক কিছু আছে, কিন্তু দীর্ঘস্থায়ী রাজনীতিতে, আর যেহেতু বিএনপি মুক্তিযুদ্ধকে পুরোপুরি ওন করছে না, খানিকটা রাখছে খানিকটা ধরছে, এই কৌশল কাজে লাগবে না। আরেকটা কথা আমি আজকে ক্লিয়ার বলি, আমি আরো ভেরিফাই হওয়ার জন্য, যেহেতু আমার জন্মই মুক্তিযুদ্ধের মধ্যে, আমার বাবা মুক্তিযোদ্ধা, বাবা আমি জিজ্ঞেস করছিলাম, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ছিল না। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, মুজিবনগর হয়েছে, বঙ্গবন্ধুর জন্য মানুষ রোজা রেখেছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল জয় বাংলা। তো জয় বাংলা স্লোগান যেহেতু নিষিদ্ধ না, শুধু জয় বাংলা বললে যদি গ্রেপ্তার হয়ে থাকে, এটা বিএনপি অন্যায় করছে। বিএনপি তাহলে মুক্তিযুদ্ধের কে ধারণ করছে না। আর আমি মহসিন স্যারের কাছে বরং জানতে চাই, ধরেন আপনার উপস্থাপকের ছোট দায়িত্ব পালন করি, যে আইনটা যতক্ষণ আছে মহসিন স্যার, ততক্ষণ তো আওয়ামী লীগ কার্যক্রম করলে পুলিশকে অ্যাকশন নিতে হবে।
এইটার Right, সমাধান right. কি? এইটার সমাধান কি? কারণ এটার আইনি সমাধান হচ্ছে তুমি মামলা করবা নোটিফিকেশনটা বেআইনি ঘোষণা করার জন্য, আল্ট্রা ভাইরাস অফ দি কনস্টিটিউশন। এইটা তো স্যার আওয়ামী লীগের কত উকিল আছে, আপনার রুমও তো অনেক উকিল আছে। আমি এই পর্যায়ে রাখছি, বিএনপি আজকে ওভারডুইং করেছে, এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য উপকার হয়েছে। এটা বিএনপি বোঝে কিনা বিএনপি কে জিজ্ঞেস করা দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার আসবো আপনার কাছে। আমাকে ছেড়ে দাও। আমি মহসিনকে ছেড়ে দিচ্ছি স্যার। আপনাকে এই প্রসঙ্গটা বলে আপনি আপনার মতো বের হয়ে যাবেন। এটা হচ্ছে প্রাইম মিনিস্টার চীন এবং মালয়েশিয়া ট্যুর করলেন, এবং কি বুঝলেন, কেমন হলো এটা? কোনটা? প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তারিক চায়না এবং মালয়েশিয়া ট্যুর করলেন, কেমন বুঝলেন, কেমন হলো ট্যুর? আচ্ছা, আমি যে ছবিগুলি দেখেছি সেটাতে আই ফাউন্ড হিম টু বি কনফিডেন্ট, এবং নার্ভাস মনে হলো না। সে আনওয়ারের সাথে হোক বা চাইনাতে গিয়ে ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, তবে ওনার সাথে যে লোকজন আছে এইটা তো আমি বুঝতে পারতেছি না যে এইসব কেন এই ধরনের লো লেভেলের ডেলিগেশন নিয়ে কেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেল, আমি বুঝতে পারছি না এটা। বাট আই থিঙ্ক সে আসুক। দেখেন, মালয়েশিয়ান ভিজিটে তো জয়েন্ট স্টেটমেন্ট একটা রিলিজ হয়েছে, 32-33 প্যারাগ্রাফসের একটা জয়েন্ট স্টেটমেন্ট আছে, সেখানে সবকিছু আছে। আমার মনে হয় ওর ভিজিটটা ইজ সাকসেসফুল। চায়নাটা দেখি কি হয়। এখন তো সে এনজিও প্রোগ্রামে আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইজ এন এনজিও, ওদের প্রোগ্রামে আছে। তারপরে সে যাবে আপনার বেজিং গেলে ওইখানে যে প্রোগ্রাম আছে গ্রেট হলে তার মিটিং হবে উইথ দি প্রাইম মিনিস্টার, এবং সে ফ্রাইডেতে দেশে ফিরবে। ফেরার আগে প্রেসিডেন্ট জির সাথে তার একটি সাক্ষাৎ হবে, কতক্ষণের হবে কি হবে ওইখানে কোনো খুব বেশি একটা আলোচনা হবে না, বিকজ আলোচনা যেটা বাইল্যাটারাল আলোচনা সেটা গ্রেট হলে হবে উইথ দ্য প্রাইম মিনিস্টার। বাট একটা জির সাথে দেখা হবে ফ্রাইডেতে তার চলে আসার আগে। সো আই থিঙ্ক লেট মি সি চাইনাটা কি স্টেটমেন্ট, জয়েন্ট স্টেটমেন্ট আসে কিনা। বাট মালয়েশিয়ার জয়েন্ট স্টেটমেন্টটা আছে, ওইখানে ওয়াইড রেঞ্জ অফ কথা হয়েছে। সেখানে আমাদের এই যে লেবার নিয়েও কথা হয়েছে, যেটা অফকোর্স কোনো লাভ হবে না, বিকজ কথা হয়েছে কিন্তু কোনো আশ্বাস দেওয়া হয় নাই। আপনি জয়েন্ট স্টেটমেন্ট দেখলেই পাবেন। আই থিঙ্ক প্যারাগ্রাফ 16-17 নিচের দিকে এই লেবারের ব্যাপারটা আছে। জি, থ্যাংক ইউ। আমাকে ছেড়ে দাও। জি, শিওর। থ্যাংক ইউ। মোহন ভাই, আপনার জন্য আপনাকে প্রশ্ন করার জন্য আমার দুটা প্রশ্ন রয়ে গেছে। একটা উত্তর আপনি দিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ জিতে গেছে। তারপরও জানতে চাই যে সরকারের কতটুকু ক্ষতি হলো, এবং সরকার এই যে প্রসঙ্গটা উঠলো যে আর বাকি 4.5 বছর তাহলে সে কিভাবে কাটাবে, আমাদের সামনে কি আছে পলিটিক্যালি, আমরা কি সামনে তাহলে এই কাটাকাটি মারামারি এগুলো দেখতে থাকবো? আর দ্বিতীয় প্রসঙ্গটা আপনি একসাথে উত্তর দিতে পারবেন। আপনার এই গাইবান্ধা নিয়ে বিষয়টা কোথায় যেন একটু খোলার পাকাচ্ছে। দেখেন, এক্সট্রিমিস্টরা আমাদের সীমান্তের ওই পার থেকে বলছে রংপুর কেড়ে নিবে, চট্টগ্রাম কেড়ে নিবে। আবার তাদের ওই সুরের প্রেক্ষিতে বাংলাদেশ থেকে হুঙ্কার দিচ্ছে। কতজন দিচ্ছে? আপনাদের রেজিস্ট্রার আছেন একজন শাহরিয়ার সাহেব, দেখলাম যে ওই দিন তো পারলে কাছা বেঁধে নিয়ে গিয়ে উনি কলকাতা দখল করে বাংলাদেশ থেকে বলছে ত্রিপুরা দখল করবে, আসাম দখল করবে। মানে ইন্টারন্যাশনাল কোন খেলায় পড়ে গেছি আমরা। প্রথমে আমি আপনার দ্বিতীয় শেষ প্রশ্নের উত্তরটা দিই। দেখেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন মুক্তিযুদ্ধে গিয়েছিল, তদানীন্তন পাকিস্তানের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে অনিশ্চিত জীবনের পথে, এবং আমাদের মুক্তিযোদ্ধারা এইগুলো বিতর্ক উঠবে দেখেই আপনি জানেন 72-এর বোধহয় এটা ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত আমাদের রণাঙ্গনের পতাকায় বাংলাদেশের ম্যাপ আঁকা ছিল। সিরাজুল আলম খান, হাসান কিনু, রাজ্জাক ভাইরা এটা এঁকে দিয়েছিল। এই কাজের সঙ্গে ওনারা যুক্ত ছিল, যাতে ভারতও ভুল না বোঝে যে আমরা বাংলা স্বাধীন করতে গিয়ে পশ্চিম বাংলায় হাত দেবো কিনা। তো সেই ম্যাপের ভেরি মাছ সেই ম্যাপের অংশে হচ্ছে আমার গাইবান্ধা, রংপুর শহর। এইটা আছে, ভারত এত কাঁচা না, ভারত পাকিস্তানের মতো মাথা মোটা না। এটা অ্যাকচুয়ালি আমি আপনাকে আজকে একটা কথা খোলাখুলি বলি, এই 55 বছরে আমি কোথাও
শ্রী রামচন্দ্রের মুক্তি করতে হবে আমি কোনো মন্দিরে দেখিনি, কোনো দাবিও শুনিনি। আমাদের এই অঞ্চলে এই 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 সনাতনে এই বাংলাদেশের অঞ্চলে মূলত তারা তাদের দেবী দুর্গার পূজা করে, কালী পূজা। দুর্গা কালী বা পরশুর উৎসব। শোনেন, হিন্দু ধর্ম আমার শিক্ষা জীবনে হিন্দু আইন পড়তে হয়েছিল, তখন হিন্দু রিলিজন দেখতে হয়েছিল, আর আমি অন্যান্যগুলো পড়াশোনার চেষ্টা করি। এটার মানে অসংখ্য, যেমন বলে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, ওদেরও 1200, 1300, 1500 প্রভু। আপনি যদি কলকাতা থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনি দেখবেন পশ্চিমবঙ্গ পার হয়ে, বিহার, উড়িষ্যা পার হয়ে আপনি যখন মহারাষ্ট্র দিকে যাবেন, অর্থাৎ মুম্বাই, ওইখানে না দুর্গা পুজো হয় না রামের, সেখানে তারা করে গণপতি বাপ্পা। এক একজন এক এক ভাবে করে। আমার কাছে স্পষ্ট মনে হয় এই হঠাৎ রামের মূর্তি এই সময় বানানো, এইটা হচ্ছে দুই দেশের, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যারা ধর্মকে ব্যবসা করে, ধর্ম রাজনীতি করে সমাজের অন্য বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন, অর্থনৈতিক দুঃশাসন সব ভুলিয়ে দিতে চায়। এইটা ভারতে সফল হয়েছে। রাহুল গান্ধী সেদিন দুঃখ করে বলেছেন, ভারতের কংগ্রেসের নেতা, যে আমি নির্বাচনে বারবার হারবো, আমি হিন্দু মুসলিম ব্যবসা করব না। সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এবং ভারতের গণতান্ত্রিক শক্তিগুলো, যারা কংগ্রেস, বামপন্থী, অন্যান্য দল, ওই সমাজবাদী পার্টি, উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ সিং যাদব, বিহারে লালু প্রসাদের দল, বা ভারতের যে উদারপন্থী, তারা মনে করে যে মোদি সারা বছর দুর্নীতি করে এবং এটা ওদের সরকারের, ওরা বলে, আমরা না। এবং আমেরিকা যেভাবে মোদিকে ইনসাল্ট করছে, আমেরিকা তো খেলছে বোথ ইন্ডিয়া এবং পাকিস্তান কিনে। মোদি ইলেকশনের আগে এই গেমটা খেলে, হিন্দু না মুসলিম, গোরস্থান না কবরস্থান না শ্মশান। তারপরে লাস্ট নির্বাচনে কিন্তু রাহুল গান্ধীরা জিতে গিয়েছিল প্রায় 24-এ। হঠাৎ সে 1 মাস আগে থেকে চালু করলো, কংগ্রেসকে ভোট দেওয়া মানে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের গরু কিনে দেবে। একদম ট্রিপিক্যাল আপনার নোংরা ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম পালন না। ধর্ম তো সব পবিত্র জিনিস। আমাদের এখানেও এই উন্মাদনা চলছে। আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, এইটা হচ্ছে ওই বাবরি মসজিদ, রাম মন্দির নির্মাণের একটা পার্ট। এই চক্রান্তে বাংলাদেশের হিন্দুদের পা দেওয়া ঠিক হবে না, আর করলেও সব দলের সঙ্গে ঐক্যমত করে করতে হবে। এবং আজকে আমি দৃঢ়ভাবে বলি, আমরা ওই যে আপনি যাদের নাম বলেন ওগুলো আমি নামও নিতে ঘৃণাবোধ করি। আমার মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদের রক্তে অর্জিত আমার পুরো বাংলাদেশ আমার পবিত্র মাটি। সে ভারত হোক, পাকিস্তান হোক, কেউ আঘাত করতে চাইলে আমরা প্রত্যাঘাত করব, কিন্তু এইটা নিয়ে নষ্ট রাজনীতি করতে দেব না। আর এইটার কারণে উগ্র ভারত বিরোধিতাও আমরা হতে দেব না। এবং বাংলাদেশেও যারা হঠাৎ করে এই মন্দির নির্মাণের জন্য এত পেরেশান হচ্ছেন, তাদেরও 2 বার ভাবতে হবে তারা কোন চক্রান্তের মধ্যে পা দিচ্ছেন কিনা। সো এইটা নিয়ে কোনো দ্বিধা নাই। এগুলো হচ্ছে অপপ্রচার। যারা বলে রংপুর গাইবান্ধা থাকবে না, এগুলো হচ্ছে বাংলাদেশে মৌলবাদী ধর্মান্ধ রাজনীতিকে উৎসাহ দেওয়া। আমি আপনার মতো একজন নির্ভীক চিন্তাশীল সাংবাদিককে অনুরোধ করব, এবং আপনার এই পূর্ণিয়া ভিউ অসংখ্য মানুষ দেখে, সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীরা, এর অগণিত গ্রাহক। আপনিও আর এগুলো নিয়ে আমার অনুরোধ, এগুলো আর প্রশ্নই আনবেন না। তারা চায় বাংলাদেশের বর্তমান সমস্যা, ভারত তাদের সমস্যা, তাদের বিজেপি শাসনের ব্যর্থতা, এগুলোকে ঢাকবার জন্য তারা তো একটা রাম মন্দির বানিয়েছে গায়ের জোর দিয়ে, কোর্টকে পার্সু করে, একটা সভ্যতাকে নষ্ট করে দিয়ে। কোনোখানে যদি মন্দিরও থাকতো 400 বছর আগে, আমি মন্দির ভাঙারও বিরুদ্ধে থাকতাম। কিন্তু যেহেতু 400 বছর আগে বাবরি মসজিদ ছিল, এটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট তার বাবরি মসজিদ রায় বলেছে ইটস এ ক্রিমিনাল অফেন্স। তারপরও আমাদের কোর্ট কাচারি বাংলাদেশে তো আছেই, পাকিস্তানে আছে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরও ডেভিয়েশন হয়। এবং জাস্টিস মার্কুন, যে ওদের একজন নাম করা জজ, তিনি বলেছে যে রাম মন্দির জাজমেন্ট, অর্থাৎ বাবরি মসজিদ জাজমেন্ট হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড। সারা রায় আপনার পড়ে মনে হবে যে হিন্দুত্ববাদীরা হেরে যাচ্ছে, পার্টিশন সুট হবে, 1 ভাগ পাবে হিন্দু, 1 ভাগ পাবে মুসলিম সুন্নিবোধ, আর 1 ভাগ পাবে রাম লল্লা। হঠাৎ তারা রায় শেষে এসে বলল পুরাটা হিন্দুরা পাবে, রাম মন্দির হবে, মুসলমানকে আরেক জায়গায় মসজিদ করবে। যাক, এটা ভারতের সমস্যা, ভারত বুঝবে, কিন্তু আমরা এই সমস্যা আমদানি করতে চাই না। এবং এগুলো যারা করছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী। মুক্তিযুদ্ধ বিরোধী শুধু উগ্র মুসলিমরা থাকে না, অনেক সময় উগ্র হিন্দুরাও থাকে। আমরা এই চক্রান্তে পা দিতে চাই না।
যদি করতেই হয় রাম মন্দির, সরকারের সঙ্গে আলোচনা করে সব দলের সঙ্গে মতামত নিয়ে করবে। আমি গত 55 বছরে বা ধরেন আমার বুঝার বয়স থেকে গত 45 বছরে আমি কোথাও রামচন্দ্রের মূর্তি বানানোর উদ্যোগ দেখিনি। আমি আমার গাইবান্ধে বেড়ে উঠেছি। মজার বিষয় হলো যে এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে এটার কোনো সোর্স নাই। এত কোটি কোটি টাকা শুনেন, অসহায় হিন্দুরা এই এক একবার নির্বাচন আসে যখন, এই সরকার বলে না, প্রত্যেকবার নির্বাচন আসে হিন্দুদের জন্য বাংলাদেশে অভিশাপ আসে। জিতুক হারুক তার বাড়িঘর পুরায়, তার সম্পত্তি লুট করে, সে অসহায়ের মতো ভারত যায়। সেইটা ঠেকানোর জন্য বাজেট নাই, আর একটা মন্দির একটা মূর্তি বানানোর জন্য শয় কোটি টাকার বাজেট। এটা হচ্ছে দুই দেশের ধর্ম, আমি বলি এইটা দুই দেশের ধর্ম ব্যবসায়ীদের যৌথ প্রোডাক্ট। এটা জয়েন্ট ভেঞ্চার। যেই লোক এটার উদ্যোক্তা সে 2007 সালে চিটিং মামলায় জেলে গেছে, এবং আজকের খবর হলো ঢাকায় আসছে উনি। ওটা তো জামাতে ইসলামীর আসন, এবং উনি একজন এমপির সাথে দেখা করতে ঢাকায় আসছে। তার মানে এটার ভেতরে কিছু না কিছু একটা খেলা আছে, আপনি যেটা বলছেন। ভাই, আমাদের বাংলাদেশে তো ধর্ম খুব সেন্সিটিভ বিষয়, যে ধর্মেরই হোক কথাবার্তা খুব সাবধানে বলতে হয়। অন্ধ আবেগ তো। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শেষ করতে চাই এই প্রসঙ্গে। এই প্রজেক্ট দুই দেশের ধর্ম ব্যবসায়ীদের জয়েন্ট ভেঞ্চার। বাংলাদেশের কোনো সচেতন নাগরিক, মুক্তিযুদ্ধে বিশ্বাসী নাগরিকদের এই চক্রান্তে পা দেওয়া যাবে না, এবং বাংলাদেশ অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ভারতের 9000 সৈন্যখানে জীবন রক্ত ঝরিয়েছে, আমরা তাদেরকেও স্মরণ করি শ্রদ্ধা। এবং প্রতিবার এইবারও হয়েছে 14 থেকে 16 ডিসেম্বর কলকাতা রেড ফোর্টে, যেটা ওদের ইস্টার্ন কমান্ড, সেখানে বিজয় উৎসব হয়। কাজে এই তো অহেতুক ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করা। ভারতের সঙ্গে আমাদের অমীমাংসিত অনেক সমস্যা আছে, সেইটা সরকারের সমাধান করতে হবে যার যার যোগ্যতায়। এখন আপনি শেষ প্রসঙ্গে আসি। দেখেন, বিএনপি যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে তার যে মুক্তিযুদ্ধ বিরোধী গ্যাং, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত বালক পুত্র কন্যারা যখন বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চাইলো, 72-এর সংবিধান ঘুরিয়ে দেওয়ার কথা বললো, মুক্তিযুদ্ধকে অপমান করলো, আমি বলছি ইউনূসের আমলে, তখন কিন্তু বিএনপি খুব সেন্সের পরিচয় দিয়েছে। বিএনপি দৃঢ় স্বরে, যেমন মির্জা আব্বাস বলেছে, মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বললে আমার বুকে গিয়ে লাগে, এরকম সবাই বলেছে। ইভেন ফখরুল আলমগীর সাহেব বলেছে যে আওয়ামী লীগ যে বাড়াবাড়ি করলো, আজকে শেখ মুজিবের প্রতিকৃতিতে জুতা পরিয়েছে, এটা আমার দেখে খারাপ লেগেছে। এটাই উচিত, সেন্সেবল। আমি কিন্তু যখন ছাত্র রাজনীতি করতাম পাই অনেক বিরোধিতা করেছি বিএনপি বা আওয়ামী লীগের, যেহেতু আমি বামপন্থী করতাম, কিন্তু কোনো নেতা নেত্রীকে আমরা পার্সোনালি আক্রমণ করা শিখিনি এবং কাউকে করিও নি। এটা হচ্ছে নষ্ট রাজনীতি, এটা হচ্ছে দুর্বৃত্তায়নের রাজনীতি, এটা হচ্ছে দেশকে ধ্বংস করার রাজনীতি। তো সুতরাং, এবং বিএনপি নির্বাচনের সময় যে উদার পরিচয় দিয়েছে, আমার ধারণা বিএনপি নিজেকে গুছিয়ে নিয়ে আওয়ামী লীগকে তারা কিভাবে ডিল করবে এটা তারা আমাদের কথায় করবে না, তবে তাদের যে অতীত ঐতিহ্য এবং তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করলে তাদের জন্য কতটা ভালো হবে, এটা আমাদের চেয়ে তারা ভালো বোঝে। কারণ একটা বিষয় ফ্যাক্ট, আমি আওয়ামী লীগও করি না, বিএনপি তো প্রশ্নই ওঠে না, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই দুইটি দলের যে কোনো একটিকে আপনি আন্ডারগ্রাউন্ডে রাখেন, চাই আওয়ামী লীগের মতো কেস দিয়ে দূরে সরে রাখতে চেষ্টা করেন, কোনোটাই পারবেন না। কারণ এটা দুইটাই জনতার দল। হ্যাঁ, আপনার অপছন্দ আছে, আপনার তৃতীয় শক্তি করার চেষ্টা অনেক সময় ছিল, হলেও ভালো তো। গণতন্ত্রে 3-4টা দল থাকলে গণতন্ত্র ব্যালেন্স থাকে, কিন্তু যেহেতু যা হয়নি, এই দুই দল 72 থেকে 75% জনগণকে প্রতিনিধিত্ব করে। আমি আপনাকে বলি, এইবার ভোটে বিএনপির কোন প্রার্থী, জামাতের কোন প্রার্থী বা এনসিপি উগ্র কোন প্রার্থী কোন এলাকায় গিয়ে বলছে যারা এখানে আওয়ামী লীগ করা ভোট দিতে আইসো না, তারা তো ভোট চেয়েছে, বলেছে তোমাকে আমি সুবিধা দেব, তোমার কষ্ট হবে না। কারণ এটা ছাড়া তো হয় না। আপনি বিএনপি কে বাদ দিয়ে আওয়ামী লীগ চেষ্টা করেছে 18 সালে ভোট করা, সেই সংসদ গ্রহণযোগ্য হয়নি। বিএনপি কে মাত্র 6টা আসনে জিততে দিয়ে আওয়ামী লীগ নিজে কলঙ্ক তিলক মাথায় মেখেছে। তারা এখন নিশ্চয়ই বোঝে, প্রকাশ্যে না বলুক, না বুঝলে তাদের কপালে আরো দুঃখ হবে। 24-এ তো তুমি ভোট করে বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ কি প্রশ্নের মধ্যে ফেলে দিল তারা। সেই অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে বিএনপি যদি মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমি দেশ চালাতে পারবো, ইট ইজ দেয়ার চয়েস, ইট ইজ দেয়ার কল। আমরা তো জোর করে বলতে পারবো না। তবে আমি একজন গণতন্ত্র বিশ্বাসী নাগরিক হিসেবে মনে করি প্রত্যেক মতবাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশের দিতে হবে, এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্মই হয়েছে এই জন্য।
পাকিস্তানিরা কি আমাদের গুলি করতো ডেইলি? করতো না। পাকিস্তানিরা আমাদের মর্যাদা দিত না। পাকিস্তানিরা আমাদের দ্বিতীয় শ্রেণী নাগরিক মনে করতো। পাকিস্তানিরা মেজর জিয়া রহমান, খালেদ মোশাররফদের মতো অফিসারদের প্রমোশন দিত না। কর্নেল ওসমানীকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করেনি। ব্যুরোক্রেটরা সেন্ট্রাল ব্যুরোক্রেট হতে পারতো না। পাকিস্তান সুপ্রিম কোর্টে পূর্ব পাকিস্তান থেকে কোনো হাইকোর্টের জজ ছিল না, অ্যাটর্নি জেনারেল অফিসের লোক ছিল না। আমরা বৈষম্য থেকে, আমরা শোষণ থেকে, আমরা মানসিক নির্যাতন থেকে আমরা একটা অবাধ সুষ্ঠু গণতন্ত্র চেয়েছি। এবং 24 আন্দোলনে সাধারণ মানুষ, জামাত কি এজেন্ডা করছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু সাধারণ মানুষ যারা জয়েন করেছিল, ইভেন আওয়ামী লীগ মাইন্ডেড লোকরাও, যে অনেক হয়েছে, আপনি একটা ভোটের ব্যবস্থা আমরা দেখতে চাই, যে এই ভোটে সবাই অংশগ্রহণ করবে। এবং ওই আন্দোলনকারীদেরও দাবি ছিল না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এইটা হচ্ছে পরে পাকিস্তান এবং ইউনূসদের মাস্টার প্ল্যান, জামাতকে সঙ্গে নিয়ে এই ছেলেদেরকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বিএনপি তো প্রথমে নিষিদ্ধের বিরুদ্ধে ছিল। আমি বলবো আপনারা বিএনপি, জামাত, এনসিপি কে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যেটা বলেছেন আমি আর ওইভাবে বলছি না, তবে যদি 24 ঘন্টার জন্য পুলিশ তুলে দেন, দেখেন কার কার জনসভা কোথায় বড় হয়। মারামারির কথা আমি বলছি না। আপনি বলেন যে এনসিপি সারা বাংলাদেশ থেকে লোক এনে একটা মিটিং করবে, আর আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের মিটিং করবে। কার মিটিং কত লোক হয় দেখেন। সেম টু এস জামাত, জামাতেরও খুব বেশি লোক না, মুখে যাই। বিএনপি আওয়ামী লীগ সমান সমান কাছে, কে হয়তো এখন হয়তো বিএনপি বেশি ক্ষমতায় আছে। তো সেই রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ রেখে দেশে স্থির গণতন্ত্র, আপনি তো নিজেও, আমি সরকারের প্রতি সম্মান রেখেই বলছি, আপনি তো নিজেও স্থির থাকছেন না। আওয়ামী লীগ কি আজকে ঢাকায় কোনো প্রোগ্রাম ডিক্লেয়ার করেছিল যে আমরা জনসভা করব বা আমরা অমুক জায়গায় অবস্থান করব? আপনি আর্মি নামাই দিলেন প্রথম দিনই। আমার কাছে মনে হচ্ছে বিএনপির ওভারডুইং হয়েছে। এখনই যদি আর্মি নামান তাহলে কি হবে? কারণ আওয়ামী লীগ তো থামবে না, আওয়ামী লীগ তো থামার দল না, যেরকম বিএনপি থামার দল না। বিএনপিকে বারবার নির্যাতন করেছে, বিএনপি উঠে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা ঠিক, আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ করেনি, কিন্তু যত রকম নির্যাতন আছে করেছে তো। 20 করে 18 পর জনসভা আসলেই বাধা দিত, আমরা তো তখন এটা নিন্দা করেছি। বাংলাদেশের জাতির দুর্ভাগ্য যে 24-এর নির্বাচনটা জনগণ চেয়েছিল সব দল অংশগ্রহণ করুক। ধরেন কথার কথা, আমি আর্গুমেন্ট সেট বলছি পূর্ণিয়া ভাই, এরা তো বলে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আওয়ামী লীগ নাই। ধরেন ভোট করে আওয়ামী লীগ 8টা সিট পেত, কথার কথা, তাতে আরো অপমান হতো না? কিংবা ভোট হতো, ধরেন আওয়ামী লীগ সেকেন্ড হতো, জনগণ বুঝতো, জনগণ মনে করছেন আওয়ামী লীগকে আমরা ভোট দেব। আপনি তো জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন, আপনি তো একই কাজ করছেন, আপনিও তো গণতন্ত্রের বাইরে গিয়ে কাজ করছেন। এখান থেকে সরে আসতে হবে বিএনপি, যত তাড়াতাড়ি বিএনপি পলিটিক্যালি জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। এবং আমি বলতে বলতে ক্লান্ত, বিএনপি যদি আওয়ামী লীগ নেতাদের সঠিক বিচারও করতে চায়, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাহলে তো আওয়ামী লীগকে সুষ্ঠুভাবে রাজনীতি করতে দিতে হবে, তার আইনজীবী নিয়োগ দিতে হবে। আপনি তাকে বাইরে রেখে, আতঙ্কর মধ্যে রেখে তো আপনি এই বিচার তো গ্রহণযোগ্য হবে না। এক কলমের খোঁচায় বিচার সব বাতিল হয়ে যাবে। অলরেডি মানবতা বিরোধী ট্রাইব্যুনালের বিচারগুলো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কাজে আপনি তো যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ আমলে দুর্নীতি হয়েছে না, ব্যাংক লুট হয়েছে, তো সে যেই করুক করেছে, তো সেগুলোর বিচার কোথায়? দুদককে আপনি ইনঅ্যাক্টিভ রেখে দিয়েছেন। 3 মাস হলো দুদকের কোনো চেয়ারম্যান নাই, 2 কমিশনার নাই। কোথায় দুর্নীতি বিরোধী কার্যক্রম চলছে? আমি তো দেখছি বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে, মানবাধিকার কমিশন গঠন হয়নি কেন? সুতরাং এগুলোতে মনোযোগ দেন, প্রত্যেক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। শোনেন, কেউ যদি বলে মামুন না ও আসলো জামাতকে নিষিদ্ধ করে, না, আপনি জামাতকে নিষিদ্ধ করে দিয়েও রাখতে পারবেন না। জামাতের একটা আদর্শ আছে, সে তার তরুণদের মধ্যে অংশগ্রহণ করিয়েছে, আপনি তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। এখন দুঃখ করতে বললে গেলে অনেকে মাইন্ড করবে। 72 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো সাংস্কৃতিক উত্থানের দরকার ছিল, যে সাংস্কৃতিক বিপ্লবের দরকার ছিল। একটা বড় যুদ্ধের পরে আরেকটা সাংস্কৃতিক লড়াই করতে হয়, যে কেন আমরা মুক্তিযুদ্ধ করলাম, এই কারণে, কেন পাকিস্তান থেকে, এগুলো আমরা না করে তো আজকে এলোমেলো। কাজে এখনো তো আপনি গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে চয়েস, আপনাকে চয়েস দিতে হবে। এই পার্লামেন্ট তো অকেজো পার্লামেন্ট হয়েছে। এখানে এক ওই জামাতের আমির আর ওই ডাক্তার আব্দুল্লাহ কায়েদ ছাড়া জামাতের আমি কারো তো আর কোনো কথাবার্তা দেখিনি। কথাবার্তা বলতে দলিত সর্বনাশ করে, বলে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, আর ওর জন্ম 81 সালে। জন্ম নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে হাস্যকর হবে? আমাকে তো বুলেটের মুখে দাঁড় করালো, আমি বলবো আমার দেশ বাংলাদেশ, আমার বাবা মুক্তিযুদ্ধে, এটাই আমার বড় গর্ব। জয় বাংলা আমার স্লোগান। আমি আর জয় বাংলা স্লোগান দিলে করতে হবে, এটাও ভুল আইডিয়া। জয় বাংলা আমাদের। থ্যাংক ইউ
সুতরাং আমি জি, মনে করি জি, বলেন। বিএনপিকে, আমি শেষ করে দিই, আমি মনে করি বিএনপির এখন মানে ড্রয়িং টেবিলে যাওয়া দরকার, তাদের প্ল্যানিং এ। এইভাবে তারা রাজনীতিকে স্থির রাখতে পারবে না আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে কার্যক্রম নিষিদ্ধ রেখে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ মামুন ভাই। দর্শকরা অনেক কমেন্ট করছে আপনাকে নিয়ে, কেউ কেউ আপনার দীর্ঘায়ু কামনা করছে, সুস্থতা কামনা করছে, আপনাকে কংগ্রেচুলেট করছে। আজকের এই দীর্ঘ আলোচনা আমরা অনেক কিছুই পেলাম আপনাকে, এবং চলে গেলে যারা অ্যাডভোকেট মহসিনের সাথে ধন্যবাদ জানাই, এবং আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি আমরাও। আমি একটা আহ্বান জানাবো, আওয়ামী লীগ যারা করে তো করেই, আওয়ামী লীগের বাইরেও যে বিশাল জনশক্তি মুক্তিযুদ্ধকে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে, তাজউদ্দিন আহমেদের শ্রদ্ধা করে, তাদের প্রত্যেকের উচিত জীবন চালনে জয় বাংলা স্লোগান দেওয়া।